প্রিয় ছাত্রছাত্রীরা, সকলকে সুব্রত স্যারের ভূগোল ক্লাসে স্বাগত। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এবং সেই অধ্যায়ের প্রথম অংশটা নিয়ে আলোচনা করব, যার নাম সামুদ্রিক প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ। ওকে, আমাদের এই অধ্যায়ে মূল যে আলোচ্য বিষয় এটা নিয়ে আগে আমরা একটু জেনে নিই। আমরা এই অধ্যায়ে প্রথমে সমুদ্র তরঙ্গ ও তরঙ্গ সম্পর্কিত বিভিন্ন পরিভাষা সম্পর্কে জানব, উপকূল কি সেটা সম্পর্কে জানব, তটভূমি কি এটা সম্পর্কে জানব। আমাদের আজকের এই ভিডিওটা মূলত এই তিনটে অংশ নিয়ে, প্রথম তিনটে অংশ নিয়ে আমাদের এই ভিডিওটা। ওকে, কারণ বাকি যে অংশটা আলোচনা করতে গেলে অনেকটা পরিসর দরকার, অনেকটা সময় দরকার। আমরা পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে দুটো অংশের মাধ্যমে এই বাকি অংশটা সম্পূর্ণ করব। তো আমাদের যে আজকের ভিডিওটা, তার যে প্রথম অংশ সমুদ্র তরঙ্গ এবং তরঙ্গ সম্পর্কিত পরিভাষা নিয়ে আমি এবার আলোচনা শুরু করি। দেখুন, সমুদ্র তরঙ্গ বা সমুদ্র ঢেউ। সমুদ্রের বেড়াতে গেলে আমরা কিন্তু সমুদ্রের ঢেউ সকলেই দেখে থাকি। তো এই সমুদ্রের ঢেউ বা সমুদ্র তরঙ্গটা আদতে কি না, দেখো, বলা হয় যে প্রাকৃতিক শক্তির প্রভাবে সমুদ্র জলরাশির উলম্ব সঞ্চালনকে সমুদ্র তরঙ্গ বা সমুদ্রের ঢেউ বলে। প্রাকৃতিক শক্তির মধ্যে বিভিন্ন প্রাকৃতিক শক্তি সমুদ্র তরঙ্গ সৃষ্টির জন্য দায়ী হতে পারে, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি এগুলোর মধ্যে একটা হচ্ছে বায়ু প্রবাহ, সমুদ্রের নিচে সৃষ্ট বিভিন্ন ভূমিকম্প বা ইত্যাদি আরো বিভিন্ন কারণে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হতে পারে। ওকে, অ্যাকচুয়াল সমুদ্রের ঢেউ এটাই কিন্তু সমুদ্র তরঙ্গ। এর আগে আমরা যখন ক্লাস 11-এ ক্লাস 10-এ সমুদ্র স্রোত পড়েছিলাম, তখন কিন্তু সমুদ্র স্রোত আর তরঙ্গের একটা মৌলিক পার্থক্য আমরা দেখেছিলাম। স্রোত বলতে বোঝানো হয়েছিল সমুদ্র স্রোতের অনুভূমিক সঞ্চালন, কিন্তু দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে সমুদ্র তরঙ্গ বলতে সমুদ্র জলের উলম্ব সঞ্চালনকে বোঝানো হয়েছে। ওকে, এবার সমুদ্র তরঙ্গ সম্পর্কিত বিভিন্ন পরিভাষা বা একটা সমুদ্র তরঙ্গের যে বিভিন্ন অংশ, এই অংশগুলোকে নিয়ে আমরা আলোচনা করি। প্রথমেই আমি দেখো এখানে একটা সমুদ্র তরঙ্গের একটা ছবি, এখানে আউটলাইন এখানে একটা এঁকেছি, যেটা অনেকটা দেখতে একটা ভাঁজের মতো। ন্যাচারালি সেটাই স্বাভাবিক যে সমুদ্রের তরঙ্গ তো এরকম একটা ভাঁজের আকারে হয়, তো এখানে একটা এরকম ভাঁজের আকারে সমুদ্রের তরঙ্গ তৈরি হয়েছে। এর মধ্যে দেখো যেটা ঠিক ওপরের অংশ, এটাকে বলা হয় সমুদ্রের তরঙ্গের ঊর্ধ্বভঙ্গ। দেখো এখানের সঙ্গে মিলিয়ে নাও, এটা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ। সরি, এর ঠিক তলার অংশটা যেখানটা ভাঁজ নিচেটা খাচ্ছে, এটাকে বলা হচ্ছে অধোভঙ্গ। তাহলে ঊর্ধ্বভঙ্গ কোনটা? সমুদ্র তরঙ্গের যে উপরের বক্র অংশটা, এটাকে বলা হচ্ছে ঊর্ধ্বভঙ্গ, আর নিচের যে অবতল অংশটা, এটাকে বলা হচ্ছে অধোভঙ্গ। এবার দেখো দ্বিতীয় বলছে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ দ্রোণী। তরঙ্গ শীর্ষ কি না, তরঙ্গ শীর্ষ যেখানে তরঙ্গের বক্রতা সর্বাধিক, যেখানটা তরঙ্গটা সব থেকে বেশি বেঁকেছে, তাকে বলা হচ্ছে তরঙ্গ শীর্ষ। আর তরঙ্গ দ্রোণী, তরঙ্গের বক্রতা অর্থাৎ অধোভঙ্গের বক্রতা যেখানে সব থেকে কম, সেটাকে বলা হয় তরঙ্গ দ্রোণী। এটাকে আরেকটা নামেও ডাকা হয়, সেটাকে বলা হচ্ছে তরঙ্গ খাত। এটাকে বলা হয় তরঙ্গ খাত নামেও এটাকে ডাকা হয়ে থাকে। ওকে, নেক্সট দেখো বলছে তরঙ্গের উচ্চতা। তরঙ্গের উচ্চতাটা আমি এখানে দেখো ডায়াগ্রামে দেখিয়েছি। তো তরঙ্গের উচ্চতা বলতে কি বোঝানো হচ্ছে
না তরঙ্গ খাত থেকে তরঙ্গ শীর্ষ পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে তরঙ্গ খাত বা তরঙ্গ দ্রোণী। এই তরঙ্গ খাত বা তরঙ্গ দ্রোণী থেকে সব থেকে উঁচু অর্থাৎ তরঙ্গ শীর্ষ পর্যন্ত যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে কি না তরঙ্গের উচ্চতা। ঠিক এই পার্টটা তরঙ্গের উচ্চতা, অর্থাৎ আমি এখান থেকে এই পর্যন্ত যদি আঁকি তাহলেও আমি এটাকে তরঙ্গ উচ্চতা বলতে পারি। তরঙ্গের উচ্চতার পর দেখো বলছে তরঙ্গ দৈর্ঘ্য। তরঙ্গ দৈর্ঘ্য কি না তরঙ্গ দৈর্ঘ্য বলতে পরপর দুটি তরঙ্গ শীর্ষের বা তরঙ্গ খাতের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। মানে আমি এই তরঙ্গ শীর্ষ এবং এই তরঙ্গ শীর্ষ এই দুটো মধ্যবর্তী অংশকে, মানে এই যে ডিস্টেন্সটা দেখো আমি এখানে দেখিয়েছি, এটা একটা তরঙ্গ শীর্ষ, এখানে একটা তরঙ্গ শীর্ষ, এই দুটো যে দৈর্ঘ্য এটাকে একটা তরঙ্গের দৈর্ঘ্য বলা হয়। ওকে, তরঙ্গের দৈর্ঘ্যের পর আমরা নেক্সট অংশতে আসবো তরঙ্গের পর্যায়কাল। তরঙ্গের পর্যায়কাল বলতে কি না কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে পরপর দুটি তরঙ্গ শীর্ষ আসার অন্তর্বর্তী সময়কে তরঙ্গের পর্যায়কাল বলে। অর্থাৎ আমি সমুদ্রের পাড়ে বসে আছি, বসে আমি তরঙ্গের অর্থাৎ সমুদ্রের ঢেউ দেখছি। ওই ঢেউটা ঠিক কতটা সময় অন্তর আসছে, অর্থাৎ একটা তরঙ্গ শীর্ষ একটা নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে কত সময় অন্তর আসছে, এটাকে বলা হয় তরঙ্গের পর্যায়কাল। আর তরঙ্গের গতিবেগ বলতে বোঝায় একটি পর্যায়কালের মধ্যে একটা তরঙ্গ যত দূর যায় তাকে আমরা বলতে পারি তরঙ্গের গতিবেগ। ওকে, এই অংশটাতে আমরা আরো একটা বিষয় ঠিক বুঝে নেব। ধরো এটা একটা তরঙ্গের, তো আমি অঙ্কন করেছি তরঙ্গ, এবং বায়ু ধরো এদিক থেকে এদিকে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে গভীর সমুদ্র, গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে তরঙ্গ যাচ্ছে বায়ু প্রবাহের দ্বারা। তো ঠিক কিভাবে তরঙ্গটা যাচ্ছে না দেখো আমি এখানে একটা ছবি এঁকেছি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে তরঙ্গটা ঠিক এই রকম উলম্বভাবে নিচে থেকে ওপর দিকে সঞ্চালনের মাধ্যমে, অর্থাৎ এইভাবে 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 আস্তে 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 ঠিক বল যেমন গড়িয়ে গড়িয়ে যায়, জলটাও কিন্তু তরঙ্গের আকারে ঠিক এইভাবে আস্তে 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 চলে যাচ্ছে। তো এখানে আর একটা বিষয় আমাদের খুব পরিষ্কার করে নেওয়া দরকার, না আমরা কিন্তু ন্যাচারালি তরঙ্গ বিষয়টা আরো ভালোভাবে বুঝতে পারি। ঠিক কিভাবে না ধরো যে আমি একটা শান্ত পুকুরের জলে একটা ঢিল ছুঁড়লাম, ঢিলটা ঠিক পুকুরের যে অংশে আঘাত মানে যে অংশে পড়লো সেখানে ওই ঢিলটা পড়ার ফলে ওখানে একটা কম্পন তৈরি হলো, যে কম্পন তার পার্শ্ববর্তী জল, সেই জল তার পাশের জল, সেই জল তার পাশের জল, এইভাবে একটু একটু করে ঠেলে ঠেলে কিন্তু জলটা একটা সময় পাড়ে এসে অর্থাৎ পুকুরের পাড়ে এসে আঘাত করে। সমুদ্রের ক্ষেত্রেও বা সমুদ্রের জলের ক্ষেত্রেও ঠিক তাই হয়। এখানে যে কম্পনটা তৈরি হচ্ছে, এখানে যে আলোড়নটা তৈরি হচ্ছে, তার ফলে জলের যে কম্পনটা সেটা পাশের জল এইভাবে দেখো ঠেলতে ঠেলতে জলটা আস্তে আস্তে উপকূলের দিকে ঢেউ হিসাবে আসতে পড়ে। ওকে, নেক্সট আমরা চলে আসব সমুদ্র তরঙ্গের শ্রেণী বিভাগ। সমুদ্র তরঙ্গ কাকে বলে পড়লাম, কিভাবে সমুদ্র তরঙ্গ উপকূলে এগিয়ে আসে এটাও পড়লাম। এবার আমরা পড়ব যে কত ধরনের সমুদ্র তরঙ্গ উপকূলের দিকে এগিয়ে আসে বা সেই তরঙ্গগুলোকে কি বলা হয়। না আমরা যারা সমুদ্রে গিয়েছি, সমুদ্রে যাদের স্নান করার অভিজ্ঞতা আছে তারা একটা খুব ভালো অভিজ্ঞতার সম্মুখীন হয়, সেটা সমুদ্রে বেশ ভালো ঢেউ খাচ্ছে, খাওয়ার পর যখন ঢেউটা আছড়ে পড়লো পর মুহূর্তে নরম বালির উপর আমি কিন্তু বা আমরা দাঁড়িয়ে থাকতে পারি না, আমাদেরকে টেনে নিচের দিকে নিয়ে চলে যায়, তখন ভারসাম্য রাখতে না পেরে আমরা দুমদাম করে জলেতে পড়ে যাই। এখানে এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে নিই। যখন ঢেউ খাচ্ছি, যখন একটা সমুদ্রের জল আছড়ে পড়লো উপকূলেতে, তাকে বলা হচ্ছে সোয়াস, অর্থাৎ যে ঢেউটা আমাদের গায়ে এসে লাগছে, এটার নাম আর একটা হচ্ছে সম্মুখ তরঙ্গ। ঠিক আছে, আরো ভালোভাবে বলা যায় যে তরঙ্গ সমুদ্র থেকে এসে অগভীর উপকূল পেরিয়ে যখন সৈকতে আছড়ে পড়ে তখন তাকে বলে সোয়াস, অর্থাৎ ফার্স্ট অ্যাপিয়ারেন্স, এটাকে সোয়াস বলে। আর তারপরের অংশটাই যেটা আমাদেরকে ঠিক টেনে নিয়ে, অর্থাৎ জলটা এলো, এটাকে এখানে তীর চিহ্ন দেখি, জলটা এলো এখানে, আর তারপর ওই জলটাই যখন
ফিরে চলে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ তরঙ্গ সৈকতের ওপর আছড়ে পড়ার পর যখন ঢাল বরাবর, এটা যে ঢাল, তো এই ঢাল বরাবর যখন আস্তে 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 সমুদ্রের দিকে ফিরে চলে যায় তখন তাকে বলে ব্যাকওয়াশ। এর নাম দেওয়া হয়েছে ব্যাকওয়াশ বা প্রত্যাবর্তনকারী তরঙ্গ বা অন্তঃতরঙ্গ বা তলদেশ প্রবাহ। কেন অন্তঃতরঙ্গ আর কেন তলদেশ প্রবাহ বলা হচ্ছে? যেহেতু এটা ঠিক সোয়াসের নিচে দিয়ে যায়, এটা তো সোয়াস অর্থাৎ সম্মুখ তরঙ্গ আছড়ে পড়লো আর তার ঠিক তলা দিয়ে, মানে এটা যদি সোয়াস হয়, মানে এই অংশটা আমি একটু জানি, এটা তো সোয়াস হিসাবে আছড়ে পড়লো এখানে, আর এই সোয়াসের ঠিক তলা দিয়ে আস্তে আস্তে যেহেতু এটা যায় তাই এটাকে বলা হয় অন্তঃতরঙ্গ, আর নিচে দিয়ে যাচ্ছে বলে এর নাম হচ্ছে তলদেশের প্রবাহ। ওকে, তাহলে সোয়াস পড়লাম, ব্যাকওয়াশ পড়লাম। সোয়াসকে বলা হচ্ছে সম্মুখ তরঙ্গ আর ব্যাকওয়াশকে বলা হচ্ছে অন্তঃতরঙ্গ বা তলদেশ প্রবাহ। তারপর দেখো 3 নম্বর এবং 4 নম্বর আরো দুটো তরঙ্গ নিয়ে পড়বো, এবং এই তরঙ্গগুলো আরো সুন্দর করে আমাদের বুঝতে হবে। একটার নাম বলছে দেখো বিনাশকারী তরঙ্গ, একটাকে বলছে গঠনকারী তরঙ্গ। বিনাশকারী নামেতে বোঝা যাচ্ছে যে তরঙ্গের দ্বারা উপকূলের বিনাশ সাধিত হয় তাকে বলা হচ্ছে বিনাশকারী তরঙ্গ। কিভাবে বিনাশটা হচ্ছে না, যখন একটা তরঙ্গ উপকূলে আছড়ে পড়ে তখন সেই তরঙ্গের সম্মুখ তরঙ্গ বা যেটাকে আমরা সোয়াস বলি, এই সোয়াস অপেক্ষা পশ্চাৎগামী তরঙ্গ বা যেটাকে আমরা ব্যাকওয়াশ বলি তার ক্ষমতা যদি বেশি হয় তাহলে কি হবে না, সোয়াস কি করছে না, এখানে উপকূলে আছড়ে পড়ার পর উপকূলের যে সমস্ত নুড়ি বালি কাঁকড় পাথর ইত্যাদি আছে তাকে ক্ষয় করছে, শিলাখণ্ডকে ক্ষয় করছে। সেই ক্ষয়িত পদার্থকে পশ্চাৎগামী তরঙ্গ বা ব্যাকওয়াশ প্রচন্ড জোরে অনেকটা ক্ষমতা নিয়ে হুড়মুড় করে অনেক সমুদ্রের গভীরে নিয়ে চলে যায়। অর্থাৎ ক্ষয়িত পদার্থ সঞ্চয়ের কোনো জায়গায় এই পশ্চাৎগামী তরঙ্গ রাখে না, সব জিনিসগুলোকে নিয়ে চলে যায়। তাহলে উপকূলের গঠন অপেক্ষা ধ্বংসটা বেশি হয়। তাই যে তরঙ্গে বা যে উপকূলের তরঙ্গে সোয়াসের ক্ষমতা অপেক্ষা ব্যাকওয়াশের ক্ষমতা বেশি হয় সেই তরঙ্গকে বলা হতে পারে বিনাশকারী তরঙ্গ। দেখো আমি এখানে লিখে দিচ্ছি আলাদা করে যে পশ্চাৎগামী তরঙ্গের ক্ষমতা বেশি ও সম্মুখ তরঙ্গের ক্ষমতা কম, এটাকে একত্রে বলা হয় সোয়াস অপেক্ষা ব্যাকওয়াশ হয় শক্তিশালী। দ্বিতীয়টা যেটা বলা হচ্ছে গঠনকারী, তাহলে বিনাশের বিপরীত হবে গঠন। অর্থাৎ যেখানে সোয়াস ব্যাকওয়াশের থেকে বেশি ক্ষমতাশালী, অর্থাৎ যে উপকূলেতে তরঙ্গটা যখন আছড়ে পড়ে সেই তরঙ্গের সম্মুখ তরঙ্গটা পশ্চাৎ তরঙ্গ অপেক্ষা বেশি শক্তিশালী, অর্থাৎ পশ্চাৎ তরঙ্গটা এখানে দুর্বল হয়। এই ধরনের ঘটনার ফলে কি হয় না, উপকূল এটা ছোট ছোট নুড়ি বালি পাথর বা ইত্যাদি বিভিন্ন গঠনকারী পদার্থে ভরে যায়, এগুলো তো নিচে চলে যেতে পারছে না, তাই এখানে উপকূলটার গঠন হচ্ছে। এই ধরনের যে তরঙ্গ এটাকে বলা হয় গঠনকারী তরঙ্গ। ওকে, এই গঠনকারী তরঙ্গের ফলে সমুদ্রের উপকূল কিন্তু ভীষণ ঢালু হয়ে যায়। ঠিক আছে, এই জাতীয় তরঙ্গ সোয়াসের থেকে ব্যাকওয়াশ দুর্বল হয়। ঠিক আছে, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ঊর্মিভঙ্গ। এটা একটা ঢেউয়েরই একটা অংশ। আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ কতকগুলো ঢেউ সম্পর্কিত বিষয় একটু বুঝে নেব। ঊর্মি কথার অর্থ হচ্ছে ঢেউ, আর ভাঙা মানে ভঙ্গ মানে ভাঙা, অর্থাৎ ঢেউয়ের ভেঙে যাওয়াকে আমরা এক কথায় বলতে পারি ঊর্মিভঙ্গ। দেখো গভীর সমুদ্রে এখানে সমুদ্র জলের গভীরতা বেশি, এবং এই গভীরতা বেশি হওয়ার কারণে সমুদ্রের জল এরকম চক্রাকারে, ঠিক আগের অংশটা আমি ঠিক যেমন দেখিয়েছিলাম যখন তরঙ্গের বিভিন্ন পার্টগুলো আলোচনা করছিলাম, তো সেখানে দেখেছি চক্রাকারে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে এটা বায়ু প্রবাহের দিক অনুসরণ করে উপকূলের দিকে আসে। তো যখন যত উপকূলের দিকে আসবে দেখো তত কিন্তু সমুদ্রের জলের গভীরতা থেকে থেকে কমতে থাকে। অর্থাৎ এখানে যে গভীরতা আছে এখানে একটু কমেছে, এখানে গভীরতাটা দেখো আরো কমছে, এইভাবে আস্তে আস্তে সমুদ্র জলের গভীরতা কমে। যত সমুদ্র জলের গভীরতা কমে তত কিন্তু তরঙ্গের যে শীর্ষ সেই তরঙ্গের শীর্ষটা আস্তে আস্তে বেড়ে যায়, অর্থাৎ তরঙ্গটা আস্তে আস্তে উঁচু হয়।
এই উঁচু হতে হতে দেখো এখানে ঢেউটা দেখিয়েছি, যখন উঁচু হতে হতে একটা সময় ঢেউটা তার ভারসাম্য বজায় রাখতে না পেরে ভেঙে যায়, তখন তাকে আমরা বলবো ঊর্মি ভঙ্গ। অর্থাৎ ঊর্মি বা ঢেউ যখন ভারসাম্য বজায় রাখতে না পেরে উপকূলের কাছে এসে, বা আরো উপকূলের কাছে বলাটা ঠিক নয়, যখন যে জায়গায় এসে ভেঙে যায় তখন সেটাকে আমরা বলবো ঊর্মি ভঙ্গ। যখন ভাঙছে তখন তাকে বলবো ঊর্মি ভঙ্গ। আর যে রেখা বরাবর এই ঊর্মি ভঙ্গটা ঘটছে তাকে বলা হয় প্লাঞ্জ রেখা। গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে প্লাঞ্জ রেখা। আর যদি বলে তাহলে প্লাঞ্জ কি না, সমুদ্র জলের এই বড়শি বা আঁকশির মতো যে অংশটা তাকে বলে প্লাঞ্জ, আর এই যে অংশ বরাবর ভেঙে যায় তাকে বলা হয় প্লাঞ্জ রেখা। ঠিক আছে, এবার দেখো আমি এখানে একটা অন্য ডায়াগ্রাম এঁকেছি যেখানে আরো কতগুলো বিষয় আমরা বুঝে নেব, যে ঊর্মি ভঙ্গ বা সমুদ্রের ঢেউটা ভাঙার পর তার পরবর্তী যে অংশগুলো ঠিক সেগুলো কিভাবে ঘটে, তার পরবর্তী অংশগুলোকে কি নামে ডাকা হয়, এইগুলো কিন্তু আমরা এখানে একটুখানি বুঝে নেব। তোমরা একটু দেখো, এখানে তো আমি এখানে দেখিয়েছি, দেখো যে প্রথমে যখন তরঙ্গটা ভেঙে গেল, আমরা এমনিতে ন্যাচারালি দেখে থাকি যে যখন ঢেউটা আছড়ে পড়ে উপকূলে, পড়ার পর কিন্তু অনেকটা জল আস্তে 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 একটুখানি এগিয়ে যায়, এবং যে জলটা এগিয়ে যাচ্ছে তাতে অনেক ফেনা থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় ফেনিল প্রবাহ। দেখো জল আছড়ে পড়ার পর কিছুটা দূর পর্যন্ত সমুদ্র সৈকতে চলে যায়, তাকে বলা হয় ফেনিল প্রবাহ। অর্থাৎ ফেনাটা যত দূর যায়, আর যেটা ফেনা যাচ্ছে তাকে বলা হয় ফেনিল প্রবাহ। ঠিক আছে, ফেনিল প্রবাহের পর দেখা একটা লিখেছি ঊর্মি চর। ঊর্মি মানে ঢেউ, চর অর্থাৎ ঢেউয়ের দ্বারা তৈরি, বালি দ্বারা তৈরি, নুড়ি দ্বারা, কাঁকড় দ্বারা তৈরি যে চর তাকে বলে ঊর্মি চর। অর্থাৎ যেখানে ঊর্মি ভঙ্গ হচ্ছে তারপর ঢেউটা কিছু দূর গিয়ে সেখানে নুড়ি বালি কাঁকড়ের সঞ্চয়ের দ্বারা যে চর তৈরি করে তাকে বলে ঊর্মি চর। ঊর্মি চর আর ফেনিল প্রবাহ পড়ার পর আমরা খুব দুটো ভালো জিনিস জানবো। একটাকে বলা হচ্ছে অনুতটীয় প্রবাহ, এবং অনুতটীয় প্রবাহের দ্বারা তৈরি হয় যেটা, সেটা হচ্ছে উজান তটীয় প্রবাহ বা চোরা স্রোত। সমুদ্রে যারা বেড়াতে গিয়েছে বা যাদের খুব খারাপ অভিজ্ঞতা আছে তারা কিন্তু চোরা স্রোতের কবলে অনেকেই পড়ে থাকে। ঠিক আছে, এবং যাদের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো নয় চোরা স্রোত। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে চোরা স্রোতটা তৈরি হয় কি? চোরা স্রোত তৈরি হওয়ার আগের অংশটা হচ্ছে অনুতটীয় প্রবাহ। ঠিক আছে, অনুতটীয় প্রবাহ। এই অনুতটীয় প্রবাহ দেখো আমি এখানে একটা ছবি এঁকে দিয়েছি। না অনেক সমুদ্রে কি হয় না, সমুদ্রের থেকে উপকূলমুখী যে বায়ু প্রবাহ, এই বায়ু প্রবাহটা অনেকটা তির্যকভাবে হয়। তো তির্যকভাবে হওয়ার ফলে ধরো এই সোজাসুজি বায়ু প্রবাহ নয়, এরকম তির্যকভাবে বায়ু প্রবাহ। তো তির্যকভাবে বায়ু প্রবাহ হলে ঢেউটা বা তরঙ্গটাও তির্যকভাবে উপকূলে এসে আছড়ে পড়বে। তো আছড়ে পড়ার পর তা ঊর্মিভঙ্গ হবে। ঊর্মিভঙ্গ হওয়ার পর অর্থাৎ ঊর্মিভঙ্গ হয়ে সোয়াস রূপে সেটা আস্তে আস্তে যাবে। সেটা যখন এবার ব্যাকওয়াশ রূপে ফিরে আসবে তখন স্রোতটা কিন্তু এরকম সরাসরি না হয়ে এরকম উপকূলের সমান্তরালে, দেখো এটা উপকূল, এটা উপকূল, আর এটা উপকূলের প্যারালাল অর্থাৎ সমান্তরাল বা হিসাবে যাবে, কিছু দূর গিয়ে আস্তে আস্তে ভূমির ঢাল ধরে নেমে চলে আসবে। অর্থাৎ স্রোতটা তরঙ্গটা এইভাবে আসতে পড়ছে, পড়ে উপকূলের সমান্তরালে প্রাকৃতিক তীর চিহ্ন বরাবর এদিকে চলে আসছে। তো একটা সমুদ্রে উপকূলের মধ্যে যদি দুদিক থেকে অর্থাৎ দুটো অনুতটীয় স্রোত, আমি এখানে নাম দিয়ে দেবো অনুতটীয় স্রোত, দুটো অনুতটীয় স্রোত যখন দুদিক থেকে চলে আসে, দুদিক থেকে চলে এলে যে জায়গায় মিলিত হয় সেই জায়গা বরাবর আবার দুজনে একত্রে গভীর সমুদ্রের দিকে চলে আসে। এই যে স্রোতটা তৈরি হলো দুটো অনুতটীয় স্রোতের মিলনের ফলে, তাকে বলা হচ্ছে চোরা স্রোত বা উজান তটীয় প্রবাহ। এই উজান তটীয় প্রবাহের মধ্যে যদি কেউ পড়ে যায় তাকে কিন্তু গভীর সমুদ্রে টেনে নিয়ে যাবে। কারণ এই স্রোতটা সাধারণত বুঝতে পারা যায় না, কারণ একটা সমুদ্র উপকূলে যে এই ধরনের স্রোত থাকতে পারে
এটা কিন্তু সাধারণ পর্যটকদের বোঝা সম্ভব নয়। ঠিক আছে, তাই এই ধরনের স্রোত থেকে সাবধান থাকাই শ্রেয়। তাহলে এই গেল আমাদের হচ্ছে আজকের স্রোত সম্পর্কিত মূল বিষয়বস্তুটা। আমরা নেক্সট ভিডিওতে উপকূল, তটভূমি এবং তটরেখা নিয়ে আলোচনা করব। প্রথমেই দেখে নেব উপকূল। দেখো, বলছে যে সমুদ্রের সর্বোচ্চ ঝটিকা তরঙ্গ সমুদ্র তীরের যত দূর পর্যন্ত পৌঁছায় সেই খাড়া পাড় বা ভৃগুর ঠিক পিছনের স্থলভূমিকে বলে উপকূল। দেখো, আমি এখানে একটা ডায়াগ্রাম অলরেডি আগে থেকে এঁকে রেখেছি। এখানে আমি প্রতিটা বিষয়কে বোঝাবো যে উপকূলটা ঠিক কোনটাকে বলা হচ্ছে। এটা একটা সামুদ্রিক উপকূলের বা সামুদ্রিক অংশের একটা ছবি। সেখানটা দেখো বলছে, যেটা এতক্ষণ ধরে যেটা বললাম, যে সমুদ্রের সর্বোচ্চ ঝটিকা তরঙ্গ। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ঝটিকা তরঙ্গটা কি? না, ঝড়ের প্রকোপে সৃষ্ট উত্তাল সমুদ্রের তরঙ্গকে বলে ঝটিকা তরঙ্গ। যেমন ঝড়ের ফলে যখন সমুদ্রের তরঙ্গটা খুব উঁচু হয়ে যায় তাকে বলা হয় ঝটিকা তরঙ্গ। তো এই ঝটিকা তরঙ্গ সমুদ্রের তীরের যত দূর পর্যন্ত পৌঁছে, দেখা যাচ্ছে যে এটা এমনি নর্মাল একটা সমুদ্রের অংশ, এই কিন্তু ঝড়ের সময় কিন্তু এটা থাকে না, তখন দেখা যাচ্ছে যে এই পর্যন্ত তরঙ্গটা পৌঁছে গেছে সমুদ্র তীরের। সেই কারণে বলতে যত দূর পর্যন্ত পৌঁছায় সেই খাড়া পাড় বা ভৃগুর পিছনের স্থলভূমিকে উপকূল বলে। এই যে ভৃগু, ঠিক আছে, এই ভৃগুর যে পিছনের অংশ তাকে বলা হচ্ছে উপকূল। ভৃগু মানে যেটা মৃদু, ধীরে ধীরে আস্তে আস্তে নিচের দিকে নেমে গেছে ঢালটা, তাকে বলা হচ্ছে ভৃগু। ওকে, তো এটাকে বলা হলো উপকূল। আরো যদি আমরা খুব সোজা করে এক লাইনে উপকূল কাকে বলি, তাহলে বলবো স্থলভাগ ও সমুদ্রের সংযোগস্থলকে বলে। ওকে, উপকূলের পর আমরা দ্বিতীয় যেটা অংশে আসবো সেটা হচ্ছে উপকূল রেখা, কস্ট লাইন। উপকূল রেখা বলতে না পশ্চাৎ তটভূমির ঊর্ধ্ব সীমা বা ভৃগুর পাদদেশ সীমারেখাকে উপকূল রেখা বলে। পশ্চাৎ তটভূমির ঊর্ধ্ব সীমা, আমি তটভূমি যেহেতু পড়াইনি আমি তটভূমিতে আসবো না, শুধুমাত্র এটুকু বলতে পারি যে ভৃগুর পাদদেশ, এটা ভৃগু, এই ভৃগুর পাদদেশ, এটা ভৃগু যদি শেষ হয় তাহলে ভৃগুর পাদদেশ সীমারেখাকে বলে উপকূল রেখা। অর্থাৎ যেখানে ভৃগুটা ঠিক শেষ হচ্ছে ওটাকে বলা হচ্ছে, আমরা যদি এটাকে 3D করি, এটাকে যদি আমরা এখন 3D করে আঁকতাম তাহলে কি দেখা যেত যে এইরকম ভাবে এইটা আস্তে আস্তে এগিয়ে যেত। তাহলে এইটাকে বলা হচ্ছে কি উপকূল, এটা উপকূল, এটা হচ্ছে উপকূল রেখা। ওকে, নেক্সট আমরা খুব গুরুত্বপূর্ণ একটা অংশে আসবে এবং এখান থেকে প্রচুর প্রশ্ন আছে, সেটাকে বলছে তটভূমি। তটভূমিকে ইংরেজিতে বলে শো। উপকূলের সম্মুখ অংশ, এখানে যদি উপকূল রেখা শেষ হয় তাহলে দেখো উপকূলের যে সামনের অংশটা এটাকে বলা হচ্ছে তটভূমি বা শো। এই তটভূমিকে তার অবস্থান অনুসারে অনেকগুলো ভাগে ভাগ করা এবং বিষয়গুলোকে একটুখানি ভালো করে বুঝে নিতে হবে। দেখো আমি এখানে 3টে ভাগে ভাগ করেছি, ব্যাকশোর, ফোরশোর, অফশোর। ব্যাকশোর মানে পশ্চাৎ তটভূমি, ফোরশোর মানে সম্মুখ তটভূমি, অফশোর মানে পুরো দেশীয় তটভূমি। দেখে নেওয়া যাক কাকে কোনটা বলে। প্রথমে আমরা দেখে নেব ব্যাকশোর বা পশ্চাৎ তটভূমি। তটভূমির যে অংশটা জোয়ারের জলসীমার গড় উচ্চতা বা সম্মুখ তটভূমির ঊর্ধ্ব সীমা থেকে, সম্মুখ তটভূমি হচ্ছে এটা, এই সম্মুখ তটভূমির ঊর্ধ্ব সীমা থেকে পিছনের দিকে ভৃগু পর্যন্ত যে অংশটা বিস্তৃত তাকে বলে পশ্চাৎ তটভূমি। এখন বিষয়টা একটু বুঝে নেওয়া যায়। ধরো এটা একটা নর্মাল সি লেভেল, জলতল। তো এখন জোয়ার হয়েছে, তো জোয়ারের সময় দেখা গেল যে জলটা এই পর্যন্ত আসে, ঠিক আছে, জোয়ারের সময় জলটা এই পর্যন্ত আসে। অর্থাৎ জোয়ারের জলতলের যে শেষ সীমা, এই শেষ সীমা থেকে ভৃগুর পশ্চাৎ দেশ অর্থাৎ ঝটিকা তরঙ্গ যে পর্যন্ত যায়, সেই ঝটিকা তরঙ্গ অঞ্চল পর্যন্ত যে অংশটা অর্থাৎ এইটুকু অংশ, এটাকে বলা হচ্ছে
এই অংশটাকে, অর্থাৎ এটা জোয়ারের জল আসছে, তাহলে এই অংশটা থেকে এই অংশটা, এটাকে বলা হচ্ছে পশ্চাৎ তটভূমি। তাহলে আবারও বলি, জোয়ারের জলের যে গড় জলতল সীমা, সেই জলতল সীমা থেকে ভৃগুর পাদদেশ পর্যন্ত পটভূমির যে অংশটা, তাকে বলা হচ্ছে পশ্চাৎ তটভূমি। ওকে, নেক্সট আমরা পড়ব সম্মুখ তটভূমি বা ফোরশোর। ভাটার সময় জল যতদূর নেমে যায়, এখন জোয়ার শেষে গেছে, ভাটার সময় জল এই অংশতে নেমে যায়, অর্থাৎ ভাটার সময় জল যতদূর নেমে যায় এখান থেকে জোয়ারের সময় জল যতদূর পর্যন্ত ওঠে সেই পর্যন্ত। তাহলে খুব সোজা, জোয়ারের সময় সমুদ্রের জল উপকূলের যতদূর পর্যন্ত ওঠে সেই অংশ থেকে ভাটার সময় জল যতটা পর্যন্ত নেমে যেতে পারে ঠিক ততটা। এই যে বলছে ভাটার সময় জল যতদূর পর্যন্ত নেমে যায় সেই নিম্নতম জলসীমা থেকে জোয়ারের জলসীমার গড় উচ্চতা পর্যন্ত যে বিস্তৃত অংশটা, এটা হচ্ছে মিন, এই যে গড় উচ্চতা পর্যন্ত যে অংশ, তাকে বলা হচ্ছে সম্মুখ তটভূমি বা ফোরশোর। আর লাস্ট যেটা বলা হচ্ছে তার নাম পুরোদেশীয় তটভূমি। এটা কি বলছে না, সমুদ্র পৃষ্ঠের কি বলছে না, যেখানেতে সম্মুখ তটভূমি শেষ হচ্ছে, সেই সম্মুখ তটভূমি শেষের জায়গা কোনটা? শেষের জায়গা হচ্ছে জোয়ারের নিম্ন জলতল সীমা, ভাটার সময় যেখানে জল সর্বনিম্ন নেমে যায় সেই অংশ থেকে একেবারে মহীসোপান পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ আমি যদি এটাকে আরো বেশি তীরচিহ্নটা প্রসারিত করি তাহলে আমি মহীসোপান পর্যন্ত যেতে পারবো। সেই মহীসোপান পর্যন্ত যে অংশটা, এই অংশটাকে বলা হচ্ছে পুরোদেশীয় তটভূমি বা অপসোর। আমরা পরবর্তীকালে যখন সামুদ্রিক সঞ্চয়জনিত যে ভূমিরূপ সেগুলো পড়ব, সেখানে দেখতে পাবো যে এই অপসোর অঞ্চলেতে, তারপর ফোরশোর অঞ্চলেতে বিভিন্ন ধরনের সামুদ্রিক অবক্ষেপজনিত ভূমিরূপ জড়িত। ঠিক আছে, তাহলে আমি এখানটা বোঝাতে পারলাম নিশ্চয়ই। আরও একবার বলে দিই যে এই অংশটা, অর্থাৎ ঝটিকা তরঙ্গ যাওয়ার অঞ্চলটাকে বলা হচ্ছে কি না, এটাকে বলা হচ্ছে উপকূল। উপকূলটা যে অংশ দ্বারা যুক্ত তাকে বলা হচ্ছে উপকূল রেখা। উপকূলের সম্মুখ অংশটাকে বলা হচ্ছে তটভূমি। তটভূমি তিনটে ভাগে বিভক্ত: পশ্চাৎ তটভূমি, জোয়ার জলের গড় জলতল সীমা থেকে ঝটিকা তরঙ্গের সীমারেখা পর্যন্ত, তাকে বলা হচ্ছে পশ্চাৎ তটভূমি। জোয়ারের জলতলের গড় সীমারেখা থেকে ভাটার জলতলের সর্বনিম্ন সীমা পর্যন্ত অংশটাকে বলা হচ্ছে সম্মুখ তটভূমি। ভাটার সময় যে জলতল সীমা থাকে সেখান থেকে একেবারে মহীসোপান পর্যন্ত বিস্তৃত সমুদ্রের যে অংশটা, তাকে বলা হচ্ছে পুরোদেশীয় তটভূমি। আর শেষ যেটা অংশ দেখো, আমি এখানে একটা ফুট নোট দিয়ে রেখেছি। তটরেখা কাকে বলে না, একটি নির্দিষ্ট সময়ে স্থলভাগের দিকে সমুদ্র জল যতদূর পর্যন্ত বিস্তৃত হয় সেই সীমারেখাকে তটরেখা বলে। একটি নির্দিষ্ট সময় বলেছে, এই কেন? তার কারণ হচ্ছে তটরেখার সময় বা তটরেখাতে সমুদ্রের জল কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন দূর পর্যন্ত যেতে পারে। জোয়ারের তীব্রতা, আবহাওয়া, বিভিন্ন কারণে জল কিন্তু অনেকটা ফ্ল্যাকচুয়েট করে। তাই এটাকে বলা হচ্ছে একটি নির্দিষ্ট সময় স্থলভাগের দিকে সমুদ্রের জল যতদূর যায় তাকে বলা হচ্ছে তটরেখা। তাহলে এই হলো আমাদের উপকূল, তটরেখা, তটভূমি প্রভৃতির শ্রেণীবিভাগ। আমরা পরের ভিডিওতে সামুদ্রিক বিভিন্ন ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্যজনিত ভূমিরূপ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থেকো।